সবাইকে স্বাগতম বাংলা কথার নবম প্রোগ্রামে। আমাদের সাথে আজকে আছেন যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর এবং রবীন্দ্রভারতীর সাবেক উপাচার্য ডাক্তার পবিত্র সরকার, আছেন সিনিয়র সাংবাদিক নজরুল কবির। পবিত্র স্যার এবং নজরুল কবির, আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগতম। আপনারা জানেন আমরা এখন এই মুহূর্তে সবাইকে নিয়ে আলোচনা করি। দেখা যাচ্ছে যে হয়তো আমাদের অনুষ্ঠানের ট্যাগলাইন থাকে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের কি অবস্থা, কিন্তু আমরা সমসাময়িক বাংলাদেশ নিয়ে আলাপ করতে বাধ্য হই। এটাই এখন আমাদের যেটা চলছে আর কি, নর্মাল। পবিত্র স্যার কেমন আছেন? আমি তো বুড়ো বয়সে ঠিকই আছি। আচ্ছা, আমরা দেখতে পেলাম যে স্যার আপনি আমাদের যখন জুলাইয়ের একটা এনার্কি শুরু হয়েছে দেশে, অনেকে গণ অভ্যুত্থান বলে, বিপ্লব বলে, বিক্ষোভ বলে, যেটাই বলুক, একটা যে চলমান আন্দোলন ছিল, সে সময় আপনি কিছুটা সময় বাংলাদেশে ছিলেন। স্যার, ওই সময়ের অভিজ্ঞতাটা কেমন এবং এই সময় আপনি এখান থেকে দাঁড়িয়ে বাংলাদেশকে কেমন দেখছেন? ওই সময় তো আমার অভিজ্ঞতা খুব খারাপ নয়, কারণ বাংলাদেশে কোনো দিনই আমার অভিজ্ঞতা খারাপ হয়নি এ পর্যন্ত। কতবার গেছি আমার হিসেব নেই। এখন যেটা হলো, আমাকে যারা আশ্রয় দিয়েছিল তারা আমাকে একেবারে বুক দিয়ে আগলে রেখেছিল। আমি তো ঘরেই ছিলাম, রাস্তাঘাটে বেরোইনি। রাস্তাঘাটে গুলিগোলার শব্দ শুনেছি, আর সব গুজব শুনেছি যে রাস্তার মোড়ে মোড়ে যে সমস্ত পুলিশ দাঁড়িয়ে আছে তারা নাকি ভারতীয় সেনা, এইরকম গুজব। যদি জিজ্ঞেস করেছে যে কি করে বুঝলে, বলে ওই আমরা দেখাই চিনি। তো এইরকম গুজব শুনেছি, কিন্তু আমার ফিরে আসতে কোনো অসুবিধা হয়নি। আমার বন্ধুরা ওই বিমানের টিকিট দিয়ে জোগাড় করে দিয়েছিলেন, আমি ফিরে এসেছি। ফলে আমার প্রত্যক্ষভাবে কোনো খারাপ অভিজ্ঞতা কিছু হয়নি। আচ্ছা স্যার, তার মানে আপনি বলতে চাচ্ছেন আসলে সেই সময়টা তো মাত্র আন্দোলন বলি বা বিক্ষোভ বলি, সেটা মাত্র শুরু হয়েছে। আপনি 12 তারিখ থেকে 18 জুলাই এই ধরনের সময়টা মনে হয় ছিলেন হ্যাঁ, বাংলাদেশে। আমি তো ভেবেছিলাম যে থেমে যাবে, কারণ 21শে জুলাই আদালত রায় দিলেন যে কোটা কমিয়ে দেওয়া হয়েছে, 35% থেকে 7% কমিয়ে দেওয়া হয়েছে ওই মুক্তিযোদ্ধার ছেলে মেয়েদের চাকরির কোটা। যদি আমি জানতাম তারা ইন্টারভিউ দিয়ে পরীক্ষা দিয়েই সে কোটা ভর্তিও হতো না। কিন্তু যখন এই রায়টা দেওয়া হলো, কোটা কমিয়ে দেওয়া হলো, তখন ভেবেছিলাম যে আন্দোলনটা থেমে যাবে, কারণ কোটা নিয়ে আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন। তবু যে আন্দোলন থামলো না, তাতেই আমাদের একটু খটকা লাগলো যে কি ব্যাপার, কি তাহলে এদের চাহিদাটা কি ছিল, কি এরা চেয়েছিল, কোটা কমানো চেয়েছিল না অন্য কিছু চেয়েছিল। তখনই সন্দেহটা বড় হলো আর কি। বুঝতে পেরেছি স্যার। আপনি সত্যিকার অর্থে যেটা বলা যায় যে আপনার একটা ক্লিয়ার কাট ধারণা ছিল যে এটা কোটা আন্দোলন হচ্ছে না, এটা অন্য কোনো দিকে ধাবিত হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার ভিতরে ফিরে ফিরে এসেই আমাদের মুশকিল হয়ে গেল যে একটু আমি একটু পরে কথা বলছি না, ঠিক আছে? তো এই আন্দোলনটা কোন দিকে দাঁড়ালো শেষে, তো বুঝলাম যে একটা আন্তর্জাতিক একটা চক্রান্ত কিছু ছিল শেখ হাসিনাকে বিরুদ্ধে। চক্রান্ত একটা ছিল, তাতে অনেক রকমের শক্তি যোগ দিয়েছে। যদিও আমি এই ব্যাপারগুলো ভালো বুঝি না, তো ওই লোকজনের কাছ থেকে, তোমাদের কাছ থেকে শুনে খানিকটা শিখি আর কি। এবং এই এখনো দ্বন্দ্ব নিয়ে আছি আর কি, বিভ্রান্তি নিয়ে আছি আর কি। আমি স্যারের কথা সূত্র ধরে নজরুলের কাছে যাব। নজরুল কবির, আপনি তো পুরোটা সময় দেশের ভিতরেই ছিলেন, আছেন। আপনি কি পর্যবেক্ষণ করলেন? এটা কি ধরনের আন্দোলন ছিল? এটা কি জায়গায় গিয়ে পর্যবসিত হলো শেষ পর্যন্ত? দেখুন, তাহলে তো অতীতের অনেক কথাই বলতে হয়। এই আন্দোলনটা তো আর 2024-এর না, এই আন্দোলনটা অনেক আগেই শুরু হয়েছিল। আমি মোটা দাগিয়ে যদি বলতে চাই যে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের ইস্যুটা আসলে সামনে আনা হয়, এটি হচ্ছে কিন্তু বিহাইন্ড দ্য সিনের যে কাহিনী, সেই কাহিনীটা আমি আগেও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ্যে বলেছিলাম যে যখনও পর্যন্ত সরকার পতনের আন্দোলন ছিল না, তখনই আমি বলছিলাম যে এটি একটি সরকার পতনের আন্দোলন এবং আরো বৃহত্তর আন্দোলন। এটি একটি বড় অংশ মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা, মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা, এই সমস্ত জায়গার থেকে এই একটা বড় প্ল্যানে আছে।
সেই জায়গাটা কিন্তু পরবর্তীতে বর্তমান যিনি প্রধান উপদেষ্টা তার এই কথার মধ্য দিয়ে কিন্তু আমরা নিউ ইয়র্কে যখন তিনি বললেন যে মেটিকুলাসলি ডিজাইন, তো তখন আমি আগে যখন গণমাধ্যমে প্রকাশ্যেই বলেছিলাম তখন আমার অনেক বন্ধুরা বলছিলেন যে এটা একটু বেশি বাড়াবাড়ি বলে ফেললাম কিনা আমি, কিন্তু আজকে প্রমাণিত হচ্ছে যে সেইখানে কোটা আন্দোলনটাই তাদের লক্ষ্য ছিল না। এবং আপনি জানেন যে এই আন্দোলনের এবং বর্তমান উপদেষ্টা আন্দোলনের অন্যতম আরেকজন রূপকার মাহফুজ আলম, তিনি প্রথম আলোতে সাজ্জাদ শরীফের সঙ্গে এক সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে তাদের আলটিমেট টার্গেট ছিল, প্রাথমিক অবস্থায় তাদের টার্গেট ছিল 2026 সালে তারা সরকার পতনের আন্দোলন করবেন, কিন্তু 24-এ তারা একটা জনমত ক্রিয়েট করার মতো আন্দোলন তৈরি করবেন, এবং সেটার উদ্দেশ্য কিন্তু কোটা আন্দোলন না। মানে তাদের গোলটা যে ডিফারেন্ট ছিল, এটি শুরু থেকেই অন্তত পক্ষে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং একটু সচেতন নাগরিক থেকে শুরু করে, আর গণমাধ্যম কর্মী হিসেবে তো অনেকেই বুঝতে পারছিলেন, কিন্তু তারা হয়তো কোন এক অজ্ঞাত কারণে তারা সেটা প্রকাশ করেন নাই। আমাদের মতো 2-4 জন হয়তো আমরা প্রকাশ করেছিলাম। যদি কোটার আন্দোলন হতো, স্যার একটু উল্লেখ করেছেন যে এটা শুধু কোটা ভিত্তিক আন্দোলনই যদি হতো তাহলে তো আজকে এই ঘটনাটা ঘটার কথা ছিল না। তারপরে ধরেন যে একটি কথা প্রায়ই বলা হয় যে ব্যাপক হারে কিলিং হয়েছে, এই কিলিং নিয়েও কিন্তু নানা প্রশ্ন আছে। আমি জানি না যে আমরা বাংলাদেশে এখন প্রায় ঢাকা এবং ঢাকার বাইরে মিলিয়ে প্রায় সহস্রাধিক সাংবাদিক এখন আমরা ব্ল্যাকলিস্টেড হয়ে গেছি। তো সেই রকম একটি জায়গা থেকে যে আজকে বাংলাদেশে বলা হচ্ছে যে এখন গণতন্ত্র ফিরে আসছে, মুক্ত স্বাধীনতা, আমরা তো কোনো কথা বলতে পারছি না, কোনো ইনভেস্টিগেশন রিপোর্টের দিকে যেতে পারছি না, বরঞ্চ চর দখলের মতো করে বাংলাদেশের গণমাধ্যমগুলো দখল হয়ে গেছে, চাকরিচ্যুতি করা হয়েছে। এইরকম একটি বাস্তবতায় দাঁড়িয়ে যখন মূল্যায়নের কথা বলেন অতীতের, সেটা তো আমি বলবো, আমি আগেও যা বলেছি এখনো বলছি, যে বাংলাদেশ নামক যে রাষ্ট্রটির জন্ম হয়েছিল 30 লাখ শহীদের বিনিময়ে, 2 লক্ষ আমাদের নারী মুক্তিযোদ্ধাদের যে লাঞ্ছনার শিকার হতে হয়েছিল, যে কোটির ওপরে যে শরণার্থী এবং যে লাখ লাখ শরণার্থীকে সেখানে মৃত্যুবরণ করতে হয়েছিল, এই সম্মিলিত আত্মত্যাগের মধ্য দিয়ে যে মুক্তিযুদ্ধটি আসলো, আমরা যে 4 মূলনীতিটি পেলাম, সেই 4 মূলনীতিকে বাতিল করার দীর্ঘদিনের ষড়যন্ত্রের একটি বড় বহিঃপ্রকাশ ঘটলো 2024-এ এসে। এই কথিত ছাত্র জনতার আন্দোলন, ছাত্র জনতার অভ্যুত্থান, এইসব মিলিয়ে। হ্যাঁ, তাহলে কি সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল না? ছিল। সাধারণ মানুষ নেমেছিলেন এই ছাত্র হত্যা, শ্রমিক হত্যা, এই যারা যারা মারা গেছে তাদেরকে কেন্দ্র করে। এখানে কিন্তু 71 সালের যেমনি 25শে মার্চ পুলিশরা প্রথম আক্রমণের শিকার হয়েছিল পাকিস্তানি বাহিনীর হাতে, এখানেও কিন্তু অসংখ্য পুলিশ, তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে, কুপিয়ে মারা হয়েছে, খুন করা হয়েছে, তাদেরকে মেরে আন্দোলন চলাকালীন মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। এই সমস্ত বর্বরতম ঘটনা কিন্তু এই দেশে ঘটেছে আন্দোলনের নামে। ফলে ইতিহাস হয়তো একসময় গিয়ে সাক্ষ্য দেবে যে আসলে সত্যটা কি ছিল। এখন আমি বলবো যে 71-এর যেই বিপ্লব করেছিল এই দেশের মানুষ, যে জনযুদ্ধ হয়েছিল, তার একটি 50 বছর পরে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসাবে আরেকটি প্রতি বিপ্লব ঘটেছে প্রায় 54 বছর পরে, 53 বছর পরে এসে। এটি এর চেয়ে বেশি কিছু ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়নি, অন্তত এই কথিত জুলাই মুভমেন্ট। নজরুল কবির, এটা এক ভয়ঙ্কর বক্তব্য আপনি দিয়ে দিলেন রাজনৈতিক বক্তাদের মতন। তবে আপনাকে ধন্যবাদ যে আপনি অতি সংক্ষেপে এই আন্দোলনের একটা রাজনীতির বাইরে তো কেউ না, 71 একটি রাজনৈতিক প্রশ্ন। ফলে আপনাকে এবং বাংলাদেশের নতুন আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই, আমার এই জাতীয় পতাকায় কিন্তু সাংবাদিকদের রক্ত মিশে আছে। 71 সালে শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন শহীদ হয়েছেন। শহীদ সাহেবকে পুড়িয়ে মারা হয়েছে দৈনিক সংবাদ অফিসে 25শে মার্চের রাতে। সেলিনা পারভিনকে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে, শহীদুল্লাহ কেসারকে হত্যা করা হয়েছে। ফলে পৃথিবীর অন্য জায়গার গণমাধ্যমের ইতিহাস, সাংবাদিকদের ইতিহাস আর বাংলাদেশের সাংবাদিকদের ইতিহাস কিন্তু একেবারেই ডিফারেন্ট। আমাদের দায়িত্বশীলতা কিন্তু আমাদের জাতির পতাকায় যে রক্ত লাল অংশটুকু সেখানের সাথে যুক্ত। ফলে এই দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামী গণতান্ত্রিক লড়াইয়ে বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা কিন্তু
শুধুমাত্র জার্নালিস্ট হিসেবে দায়িত্ব পালন করেনি, একই সঙ্গে সে তার মানবিকতার জায়গা থেকে, সে তার বিবেকের জায়গা থেকে অ্যাক্টিভিস্ট হিসেবেও কাজ করেছে। আপনার কথা সত্য নজরুল কবির, এই বিষয়ে তো আমার কোনো দ্বিমত নেই, আমাদের কারোই দ্বিমত নেই। হ্যাঁ, এটা বারবার বললেও একই কথাই আমরা বলবো যে বাংলাদেশের পতাকায় গণমানুষের সংবাদকর্মী সকল পেশার লোকের রক্ত দিয়ে বাংলাদেশের পতাকা গঠিত হয়েছে। এবং সাংবাদিকদের সাথে এখন যেটা হচ্ছে, সাংবাদিকরা হচ্ছে গিয়ে একটা দেশের চতুর্থতম স্তম্ভ। তাদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে এবং যা করা হচ্ছে বিভিন্ন মিডিয়া হাউসে গিয়ে সাংবাদিকদের তালিকা দিয়ে একে রাখা যাবে একে রাখা যাবে না। পরশুদিন আমি একটা তালিকা দেখলাম, 297 জনের সম্ভবত তারা একটা তালিকা করেছে। তো আমি আমার এক সাংবাদিক বন্ধুকে বলছিলাম যে দেশে যে এত সাংবাদিক আছে সেটাই তো আমার জানা ছিল না ওরা তালিকা না করার আগে। এত গুরুত্বপূর্ণ সব সাংবাদিক আছে যে তারা প্রত্যেককেই ভয় পায়। তারা গণমাধ্যমকে বন্ধ করে দিলেই তো পারে, তারা গণমাধ্যমকে বন্ধ করে দিয়ে তারা প্রেস রিলিজ লিখে দিলেই পারে যে তোমরা এর বাইরে আর কোনো সংবাদ আনতে পারবা না। তারা যে বাক স্বাধীনতা, ফ্রিডম অফ এক্সপ্রেসের কথা বলে বলে এই জায়গায় মানুষকে উদ্বুদ্ধ করে নিয়ে এসেছে, সেই জায়গাটাতেই তারা প্রথমে আঘাত করে ফেলেছে। সাংবাদিকদের নামে বিশ্বের কোথাও মনে হয় এরকম হরে ধরে হত্যা মামলা হয় নাই এখন পর্যন্ত। 100 জনের উপরে সাংবাদিকের নামে হত্যা মামলা হয়ে গেছে এবং কয়েকজন সাংবাদিক, ফারজানা রূপা, তারপরে শাকিল, তারা শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, তারা তো ইতিমধ্যে জেলে আছেন। তাদের নামে হত্যা মামলা দিয়ে তাদেরকে জেলে রাখা হয়েছে। ঢাকার বাইরেরও অনেক জেলা সদরেরও সাংবাদিকরা মানে ইতিমধ্যে আটক হয়েছে। সেটা হয়তো আমাদের কাছ পর্যন্ত এসে পৌঁছায় নাই, কারণ মূল মিডিয়া যেহেতু কাজ করছে না, আমরা সবকিছু অল্টারনেটিভ মিডিয়ার মাধ্যমে খবর নিয়ে জানতে পারছি। সেজন্য আমাদের কাছে সবসময় সঠিক তথ্য আসেও না। যে কয়টা বড় বড় সংবাদ মাধ্যমে আসে সেগুলো আমরা প্রবাস থেকে দেখতে পাই। আমরা চেষ্টা করি মানুষের সাথে যুক্ত হওয়ার, খোঁজ নেওয়ার, কিন্তু সব খোঁজ নেওয়া হয়ে ওঠে না। এবং সবচেয়ে বড় জিনিস যেটা নজরুল, আমরা যেটা দেখতে পাচ্ছি, যে আটক হচ্ছে বা যার নামে মামলা হচ্ছে তার আইনি সহায়তা পাওয়ার জায়গাটা একেবারেই রুদ্ধ করে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে গিয়ে মানবাধিকারের একদম চূড়ান্ত লঙ্ঘন যাকে বলে, সেই জায়গাটা ঘটে যাচ্ছে আর কি বারবার। আমাদের যেহেতু অনুষ্ঠানের একটা ট্যাগলাইন ছিল ভারত ও বাংলাদেশের আভ্যন্তরীণ সম্পর্ক, এটা কেমন হচ্ছে, যে কূটনৈতিক জায়গায় সম্পর্কটা কেমন হচ্ছে, সেই জায়গা ধরে আমি পবিত্র স্যারের কাছে যাব যে স্যার, আপনি তো দেখেছেন যে আপনি এটা নিয়ে একটা স্ট্যাটাসও দিয়েছেন। আপনাকে মনে হয় মিউট করা, আপনাকে আনমিউট করতে হবে। আপনি একটা স্ট্যাটাসও দিয়েছেন যে বাংলাদেশের মানুষ পতাকা নিয়ে, আপনাদের পতাকা নিয়ে যেটা করলো সেটার পরিপ্রেক্ষিতে আগরতলায় যেটা হয়েছে, দুইটা কোনোটাই আপনার মনে হয়েছে যে গ্রহণযোগ্য নয়। এই যে একটা উস্কানি দেশে দেশে চলে, জাতীয়তাবাদের ভিত্তিতে মানুষকে উস্কে তাদেরকে উত্তেজিত করে একটা গন্ডগোল তৈরি করার প্রয়াস চলে স্যার। এটা আপনার দীর্ঘ অভিজ্ঞতা থেকে এটাকে আপনি কিভাবে দেখেন? এই কাজটা কেন করা হয়? কি কারণে মানুষকে এভাবে উত্তেজিত করা হয়? এইটা হচ্ছে, আমি বলবো যে অপরিণত বুদ্ধি মানুষদের সহজে উস্কে দেবার একটা কখনো কখনো দাঙ্গাও লেগে যায় এর ফলে, যে একটা ওই পারস্পরিক প্রতিশোধ স্পৃহা। আমি তোমার পতাকা মারালাম, ফলে ভারত থেকেও ওই ছেলে মানুষই প্রতিশোধে ওই পতাকা মারাবার চেষ্টা, বা আমি এখানে একটা করলাম, এটা একেবারেই মানে কি বলবো, যে খুব নিচু স্তরের মেধা সম্পন্ন মানুষেরা এগুলো করায়। যারা করায় তাদের মেধা নিচু স্তরের আমি বলবো না, তাদের একটা পরিকল্পনা থাকে, কিন্তু জনতাকে উস্কে দিয়ে, জনতাকে উত্তেজিত করে একটা পারস্পরিক প্রতিশোধ স্পৃহা থেকে শেষ পর্যন্ত পাগলামির পর্যায়ে চলে যায়। যেমন আমি দেখছি কদিন ধরে যে বাংলাদেশের একটা কল্পিত মানচিত্র খাড়া করা হচ্ছে, যাতে ভারত, মিয়ানমার, ভারতের অনেকটা অংশ নিয়ে বাংলাদেশে একটা কল্পিত মানচিত্র খাড়া করা হচ্ছে। এইগুলো ছেলে মানুষই বললে ক্ষমা করা হয়, ছেলে মানুষই না, এটা শয়তানি বুদ্ধি, কিন্তু নির্বোধ শয়তানি বুদ্ধি, যে এগুলো করে কোনো লাভ নেই পরস্পরকে উস্কে দেওয়া ছাড়া, ভারত এগুলোকে খেপিয়ে দেওয়া ছাড়া। ভারতে খেপবার জন্য যথেষ্ট লোক তৈরি আছে, কারণ ভারতেও একটা
ধর্মান্ধতার জায়গা আছে, সংখ্যাগুরুর ধর্মান্ধতার জায়গা তৈরি করবার চেষ্টা করছে এখনকার রাষ্ট্র বা কেন্দ্রীয় সরকার। এই সংখ্যাগুরু ধর্মান্ধতার জায়গা তৈরি করা এবং একটা শত্রুতার ব্যাপার, এইটা বাংলাদেশের যেই শাসনে থাকুক তাকে বুঝতে হবে যে প্রতিবেশীর সঙ্গে এই ধরনের একটা সংঘর্ষের জায়গা তৈরি করে কেউ বাঁচতে পারবে না। বাংলাদেশে নিজেটাকে চালের জন্য, আলুর জন্য, ডিমের জন্য প্রতিনিয়ত ভারতের উপর নির্ভর করছে। পাকিস্তান থেকে কত সস্তা দেবে পাকিস্তান, কতদিন দেবে পাকিস্তান দূরের জিনিস এনে? ফলে এই ছেলে মানুষগুলো দেখে আমি আমার যথেষ্ট বয়স হয়েছে, প্রায় 88 হলো, আমার এগুলো হাসিও পায়, আমার দুঃখ হয়, কখনো কখনো মানে ক্রুদ্ধ হয়ে পড়ি। কিন্তু এগুলো মনে হয় যে একেবারে শয়তানির সঙ্গে মিশ্রিত এক ধরনের ছেলে মানুষই এবং মূর্খতা। নজরুল কবির, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি যে এই যে সময় টিভিতে একজন তথাকথিত সমন্বয়ক, উনি কিভাবে এই পোস্ট পেয়েছেন বা কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট করার, ম্যানেজ করার কে তাকে ক্ষমতা দিয়েছে আমি জানি না। হাসনাত আব্দুল্লাহ সময় টিভিতে গিয়ে সেখানকার এমডি কে প্রভাবিত করে 5 জনের চাকরি খেয়েছেন এবং এখন তিনি বলছেন যে তিনি ব্যবহৃত হয়েছেন, যে সাংবাদিকতার যে পর্যায়ে গিয়েছে এবং তাদেরকে যেভাবে সরকারের পক্ষ থেকে বা সরকারের পরোক্ষ প্রতিনিধিদের দ্বারা চাপে রাখা হয়েছে, এই বিষয়ে সাংবাদিকদের বক্তব্য কি আপনি কিছু শুনতে পেয়েছেন একজন সিনিয়র সাংবাদিক হিসেবে? অনেক ধন্যবাদ। না, সাংবাদিক সমস্ত কেউই পজিটিভলি নেয় নাই, কিন্তু ধরেন যেমন ঢাকা সাংবাদিক ইউনিয়ন নামে যেই ইউনিয়নটি আছে যারা মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল, এই সংগঠনটির অফিস তালা মেরে দিয়েছে দুষ্কৃতকারীরা। তো ফলবর্তীতে সেটা অর্থাৎ এই সাধারণত ইউনিয়নের পক্ষ থেকে এই প্রতিবাদগুলো হয়, অন্যান্যরাও করছে, কিন্তু আপনি প্রত্যেকেই তো এক ধরনের বোবা কান্নায় ফুসছে, কখন কাকে কোন মামলায় আবার নতুন করে ঠেসে দেয়, এইরকম একটি আতঙ্কের মধ্যে তো সাংবাদিকরা রয়েছে, তো সত্য। কিন্তু তারপরেও গণমাধ্যমে অনেকেই এই নিয়ে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ক্ষুব্ধতা প্রকাশ করেছেন, অনেকেই তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। হাসনাত আব্দুল্লাহ তার মতো একটা রিয়াকশন দিয়েছেন। আমি একটু ছোট করে বলতে চাই, দেখেন বাংলাদেশে হচ্ছে কি যে এখন অপ্রিয় কথাগুলো বললে পরে এমনিতেই তো আমরা ওদের কাছে মানে সত্য কথা বলতে গেলেই ফ্যাসিস্টের দোষর কোড আন কোড করে বলছি, এই ধরনের ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে। কিন্তু রিয়েলিটি হলো যে আপনি বর্তমান বাস্তবতার সাথে 71-এর বাস্তবতার অনেক মিল পাবেন। 71 সালে মুক্তিযুদ্ধরা যখন মুক্তিযুদ্ধ করত তখন এটা ট্যাগ দেওয়া হতো ভারতের দালাল, সেম বাক্য এখন আপনি পাবেন। আপনি ওই সময় বলা হতো সন্ত্রাসী, দুষ্কৃতকারী, দেশ বিরোধী, এই বাক্যগুলো ব্যবহৃত হতো। আপনি 71 সালের দৈনিক সংগ্রাম খুললে এবং আজকেও যদি আপনি দৈনিক সংগ্রাম 2024 সালের দৈনিক সংগ্রাম, নয়া দিগন্ত, আমার দেশ, এই পত্রিকাগুলো করলেন, আপনি ধরেন যে ঘটনার হয়তো একটু ডিফারেন্ট পাবেন, কিন্তু কন্টেন্টের ক্ষেত্রে, ভাষাগত জায়গার ক্ষেত্রে, স্যার এখানে ভাষাবিদ আছেন, যে ভাষার ক্ষেত্রে আপনি খুব বেশি হেরফের পাবেন না, হয়তো চরিত্রগুলির নাম ভিন্ন। তো সেই রকম একটি জায়গায় আমরা সারা জীবন যখন স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি আমাদের যৌবনকালের ক্যাম্পাসে, সেই সময় আমরা বলতাম যে স্বৈরাচারের একটা পেটোয়া বাহিনী ছিল, প্রথমে নতুন বাংলা ছাত্র সমাজ, তারপরে জাতীয় ছাত্র সমাজ নামে, যে তারা লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করত। আমি জানি না যে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আফটার 5th অগাস্ট, আমি বিফোর 5th অগাস্টের ক্যারেক্টারের কথা যদি বাদও দিতে চাই, আফটার 5th অগাস্ট তারা তাদের এই সংগঠনটির ব্যানার নিয়ে বা এই সংগঠনের নেতৃত্বে যারা আছেন তারা যেই সমস্ত ভূমিকা পালন করেছেন, করে যাচ্ছেন, তা একটিও কিন্তু কোনো গণতান্ত্রিক আচরণের মধ্যে পড়ে না। তারা তাদের মাসেলম্যানশিপটাই দেখাচ্ছেন বারংবার। বাংলাদেশে কোনো রাজনৈতিক সংগঠন, কোনো গণতান্ত্রিক সংগঠন, কোনো সামাজিক সংগঠন মাসেলম্যানের ব্যবহার দেখে, তার পেশি শক্তির ব্যবহার দেখিয়ে খুব বেশি দূরে এগোতে পারে নাই। আর এবার গণমাধ্যমে যা ঘটেছে এই দেশে গত 54 বছরে আপনি এইরকম বিভৎস দৃশ্য আর কোথাও পাবেন না। আপনাকে উদাহরণস্বরূপ প্রায় আগে বলা হতো বাংলাদেশে, আপনি জানেন একটা ভারত বিরোধী রাজনীতি আছে, সেই ভারত বিরোধী রাজনীতির বাস্তবতার জায়গা থেকে
বলা হতো যে বঙ্গবন্ধু যখন বাকশাল করলেন, যে 4টি মাত্র পত্রিকা রেখে আর সব পত্রিকা বন্ধ করে দিয়েছিল, সেটার জন্য তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছিলেন এবং ইতিহাসে বারবারই এই প্রসঙ্গটি আনা হয়। আজকে খুব বিনয়ের সঙ্গে আমার সেই অগ্রজ সমসাময়িক এবং এখনকার যারা অনুচর আছে তাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, আজকে সত্যিকার অর্থেই গণমাধ্যম কি কোনো কিছু স্বাধীনভাবে লিখতে পারছে? আজকে কি আমরা সেলফ সেন্সরশিপে নাই? আজকে কি সেই সমস্ত সংগঠন গণমাধ্যমগুলিকেই দেওয়া হচ্ছে না বিজ্ঞাপন, আর অন্যগুলি বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হচ্ছে? এই হিসেবগুলো মেলালে পরেই দেখা যায় যে এই অভিযোগটি শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আমরা করছি, তারা করছেন যে ফ্যাসিস্ট সরকার। ফলে ফ্যাসিজমের প্রতিটি চরিত্র কিন্তু এখন আমরা এই যে একটি অন্তর্বর্তী সরকার, যাদের দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন করা, যাদের দায়িত্ব হচ্ছে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যেই সমস্ত সংস্কার করা প্রয়োজন সেইগুলি করা, সেগুলো না করে তারা যখন দল নিরপেক্ষ জার্সি পরে দলীয় একটি অবস্থান তৈরি করছে। কারণ খোদ বিএনপি পক্ষ থেকে অভিযোগ এসছে যে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ব্যবহার করে এই ছাত্রদের নতুন রাজনৈতিক দল করার ব্যাপারে সহায়তা করা হচ্ছে। তাহলে একটি অন্তর্বর্তী সরকার যারা নিজেদেরকে নির্দলীয় বলছেন, তারা কি করে দলের আচরণ করে, স্বৈরাচারদের মতো আচরণ করে, যেটি আমরা এরশাদের ক্ষেত্রে, জিয়াউর রহমানের ক্ষেত্রে দেখেছিলাম। সামরিক শাসন জারির পরে তারা যেভাবে দল গঠন করেছিল, জাগদল থেকে পরবর্তীতে জাতীয়তাবাদী দল, জনদল থেকে পরবর্তীতে জাতীয় পার্টি, সেই একই রকম কায়দা তো এখনো দেখতে পাচ্ছি। সুতরাং এই যে হাসনাত আব্দুল্লাহ বা সমন্বয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এরা তো একটা মাসলম্যান হিসেবে ব্যবহৃত হয়ে যাচ্ছে। এই থেকে পরিত্রাণের উপায় কি আমি জানি না, কিন্তু বাংলাদেশের মানুষ এই বিষয়গুলো কিন্তু বুঝতে পারছে। আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন সমন্বয়, কোড অ্যান্ড কোড বলছি, এই শব্দটিকে নিয়ে নানা রকম স্যাটায়ার ধর্মী টিকটকের মধ্যে আপনি দেখবেন জিনিস বেরোচ্ছে, যেটা প্রায় গালির জায়গায় পর্যবেসিত হয়ে গেছে। কেন রে বাবা? তোমরা তো খুব সুন্দর সুন্দর নীতি কথা বলেছিলে, বড় বড় কথা বলেছিলে, তাহলে তোমাদের কোন আচরণের কারণে আজকে মানুষজন তোমাদেরকে এইভাবে দেখছে? সেটি একবার যদি তারা নিজের আয়নায় চেহারাটা দেখে তাহলেই কিন্তু স্পষ্ট হবে। ছাত্রলীগের বিরুদ্ধে তারা সমালোচনা করতো, তারা প্রোটোকল নিয়ে চলে, হোন্ডা নিয়ে চলে, সেই একই দৃশ্য তো ক্যাম্পাসে দেখতে পাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আজকে চতুর্দিক থেকে অবরুদ্ধ। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছিল সাধারণের অভয়ারণ্য, যে কোনো মানুষ যাতায়াত করতে পারতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দিয়ে। আমাদের আন্দোলন সংগ্রাম বলেন, যা কিছু বলেন, সমস্ত কিছুর একটি প্রেরণার জায়গা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার সেই প্রিয় ক্যাম্পাস আজকে তাকে অবরুদ্ধ ক্যাম্পাসে পরিণত হয়েছে। কাদের জন্য? কিসের জন্য? ছাত্রলীগে হয় দোষ করেছে, তাহলে বাংলাদেশের, আমি ক্যাম্পাসের একজন ছাত্র হিসেবে, আমি এই ক্যাম্পাসের সাবেক ছাত্র হিসেবে, আমি একজন সাবেক ছাত্র কর্মী হিসেবে, আমি তো কোনোদিন ছাত্রলীগ করিনি, কিন্তু তার মানে এই নয় যে আমি আমার ক্যাম্পাসে যেতে পারবো না অবাধে। তাই তো হয়ে আসে। এখন আপনি মনে করে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তন থেকে জন্ম নিয়েছিল জাতীয় কবিতা পরিষদ, জন্ম নিয়েছিল সম্মিলিত সাংস্কৃতিক জোট। বিষয়টা বুঝতে হবে নজরুল, বিষয়টা বুঝতে হবে, কারণ আমাদের যত ঘটনা আন্দোলন বলি সবকিছু সূতিকাগার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাদের সেইভাবে ভয়, সেই কারণে তারা সেটাকে একটা কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিণত করেছে। সেখানে কাউকে যাতায়াত করতে দিচ্ছে না, যাতায়াত করতে দিবে না, তারা ওরকমই করছে। আপনি দেখেন সচিবালয়ে আগুন লেগেছে, আমরা এটাকে পরিকল্পিত বলি বা দুর্ঘটনা বলি, যেটাই বলি সেটা তদন্ত সাপেক্ষ বিষয়। তদন্ত সাপেক্ষ বিষয়ে আমরা এ ধরনের কনক্লুশনে আসতে পারি না। তারা সচিবালয়ে যে কোনো ধরনের সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে। কারণ কি? সচিবালয়ে সাংবাদিক যাবে না কেন? সাংবাদিকের কার্ড থাকলে সাংবাদিক কেন যেতে পারবে না? সাংবাদিক কেন খবর করতে পারবে না সচিবালয়ের উপরে? সচিবালয় কি এমন কোনো জায়গা? এটা কি কোনো গবেষণা কেন্দ্র যে এখানে খুব সায়েন্টিফিক গুরুত্বপূর্ণ গবেষণা হচ্ছে, এখানে কেউ যেতে পারবে না? তাদের মনোভাব তো এরকমই, তাদের মনোভাব এরকমই। তো তাদের কাছ থেকে আপনি কি আশা করছেন নজরুল? আসলে দেখেন, আমি আশার কথা কি বলবো আর, আমি ব্যক্তিগতভাবে কোনো কিছু আশা করছি না। এই কারণেই বলছি যে এতে আমি এর আগেও যখনই আন্দোলন চলাকালীন কথা বলেছিলাম, স্রোতের বিরুদ্ধ যাত্রী হিসেবে কথা বলছিলাম, আজকেও বলছি, ভবিষ্যতে বলবো এই ধারা যদি অব্যাহত থাকে। কেন বলবো? যে এই যে ইতিহাসে এরকম অনেক ঘটনা আছে। আপনি ধরেন কোড অ্যান্ড কোড বলছি, স্যার এখানে আছেন, স্যারের সামনে আসলে আমার এত কথা বলাটা শোভনও নয়, যে সেই ক্ষেত্রে যে সক্রেটিস
সক্রেটিসকে তো সকল গণতন্ত্রের মধ্য দিয়েই তাকে হেমলক খেতে হয়েছিল, তাই না? তো আপনি কোন ডেমোক্রেসি চান আসলে? ডেমোক্রেসির চেহারা যদি হয় আজকের এই বাংলাদেশ, আমি বাবা এই ডেমোক্রেসি চাই না। খুব স্পষ্ট অবস্থান আমার এই জায়গায়। এটার নাম ডেমোক্রেসি না। এত বোকা ভাবলে হবে না তো বাংলাদেশের মানুষকে। ৩রা ডিসেম্বর ১৯৭১ সালে ভারতীয় সেনারা আমাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুদ্ধে নেমেছিল, কিন্তু তার আগে এই সারা বাংলাদেশে জনযুদ্ধ হয়েছিল, যে সেই অশিক্ষিত গ্রামের কৃষক, শ্রমিক, ছাত্র, যুবা যারা যে নেমেছিল তারা এইরকম মেধা কোট অ্যান্ড কোট মেধাবী ছিলেন না, কিন্তু তাদের ছিল কি বুক ভরা সাহস। সেই সাহসটা অর্জিত হচ্ছিল কোত্থেকে? একটি সুন্দর স্বপ্ন থেকে, যে মোটা কাপড় মোটা ভাত পাবো যদি পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়, সেই রকম একটি জায়গা থেকে। সেই জায়গার তো বাবাদের আন্দোলন দেখলাম না। সাইনবোর্ড নিয়েছে বাবারা, বৈষম্য বিরোধী আন্দোলন, সমাজের বৈষম্যের কথা বলবেন। আজকে সমন্বয়করা একজন আরেকজনে বলে, তাদেরই যোদ্ধারা যারা রাজপথে একসঙ্গে মিছিল করেছে, যে অমুক জেলার থেকে উপদেষ্টা নেওয়া হলো, আমার থেকে কেন নেওয়া হলো না? বৈষম্য যে নিজের মধ্যেকার ভেতরকার বৈষম্য দূর করতে পারে না, সে সমাজের বৈষম্য, রাজনীতির বৈষম্য দূর করবে কি করে? এটা হাস্যকর দাবি ছাড়া আমার কাছে আর কিছু না। পবিত্র স্যার, আমরা দেখতে পেলাম যে এর মধ্যে ভারত থেকে আমাদের এখানে সফরে এসেছে, আমাদের আর্মির সাথে দেখা যাচ্ছে কথা হয়েছে, আমাদের প্রধান উপদেষ্টার সাথে কথা হয়েছে, ভারতের প্রোটোকল দেখা যাচ্ছে যে আমেরিকাও গিয়েছে, সেখানেও তারা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করছে। আপনার কি মনে হচ্ছে যে আমাদের দুই দেশের যে উত্তেজনা তা ধীরে ধীরে কূটনৈতিক প্রক্রিয়াতেই প্রশমিত হবে? সেই ধরনের কোনো স্টেপ আপনি দেখতে পাচ্ছেন? আপনি আনমিউট করবেন স্যার নিজেকে। হ্যাঁ, চেষ্টাটা তো চালাতেই হবে, কারণ যুদ্ধ কোনো বিকল্প হতে পারে না। দুটো দেশ পাশাপাশি বন্ধুভাবে বাস করবে, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এবং ভারতে মোটামুটি ভাবে গণতন্ত্রের কাঠামো একটা থাকবে, সেই গণতন্ত্র যতই টুটো ফাটা হোক, এবং দুটো দেশ শান্তিপূর্ণভাবে পরস্পরকে সাহায্য করে এ করবে। আমি বাংলাদেশের এই অন্ধ মানুষের, সাধারণ মানুষের অন্ধ ভারত বিরোধিতার কোনো কারণ বুঝি না। কারণ আমি এটা দেখেছি যে লৌকিক স্তরে ছড়িয়ে গেছে। একবার জাহাঙ্গীরনগর থেকে ঢাকায় আসছি, একটি ট্যাক্সি ড্রাইভার আমাকে বললেন যে শেখ মুজিব তো খুলনার অনেক জমি ভারতকে দিয়ে গেছেন। আমি বললাম, খুলনায় কোথায় জমি দিয়ে গেছেন? বলে, আছে অনেক জায়গায়, আপনি খোঁজ নিয়ে দেখবেন। অর্থাৎ এই ধরনের অদ্ভুত ধরনের গুজব এবং মানে কল্পিত বাস্তব, এটা ছড়িয়ে সাধারণ মানুষ বিশ্বাস করে। এই ক্রেডুলিটি, এই সহজে বিশ্বাস প্রবণতাটা আমি বলবো, এবং অদ্ভুত অদ্ভুত কল্পনা। ফলে দুটো দেশকেই চেষ্টা করতে হবে। আমি জানি না বাংলাদেশে বর্তমান শাসকরা তাদের সাধারণ জনসাধারণের মধ্যে কোনো একটা বিচ্ছেদ আছে কিনা। এমনিতে আমি ফেসবুকে প্রতিবাদ দেখি এই হচ্ছে, কিন্তু তাদের পক্ষে যারা আছে সেই পক্ষ অন্ধভাবে ভারত বিদ্বেষী কেন হলো, এইটার আমি কারণ বুঝতে পারি না। কোনো একটা স্তরে নিশ্চয় এটা ওই যাকে বলে খাওয়ানো হয়েছে, যে ভারত বিদ্বেষ হচ্ছে পাকিস্তানের যেমন ছিল, ভারত বিদ্বেষ পাকিস্তানের একটা ওই রেশন ডেথ, মানে অস্তিত্বের একটা অজুহাত হচ্ছে ভারত বিদ্বেষ। আমি পাকিস্তানে গেছি, পাকিস্তানে নওয়াজ শরীফের সঙ্গে আমাদের কথা হয়েছে একটা এতে, বলেছেন যে আমাদের এই বিদ্বেষটা ওই কাশ্মীর নিয়ে, কাশ্মীরটা যতক্ষণ না হবে পাকিস্তানের ভারত বিদ্বেষ চলতেই থাকবে। যদিও ভারত যদি চিনি বন্ধ করে দেয়, পাকিস্তানের চিনি খাওয়া বন্ধ হবে, পান বন্ধ করে দেয়, পাকিস্তানের পান খাওয়া বন্ধ হবে। নওয়াজ শরীফ আমাকে এরকম 2001 সালে আমাদের বলেছিলেন একটা ডেলিগেশনকে। তো বাংলাদেশের তো আরো আরো অদ্ভুত ধরনের নির্ভরতা ভারতের পরে, সেটা সীমান্তের রাস্তায় এই ট্রাকগুলোর লাইন দেখেই আমরা বুঝতে পারি। কেন এই ধরনের অন্ধ ভারত বিদ্বেষ, তা আমি বুঝি না। তা হোক, যেখানে দুই শাসকদেরই এই বিদ্বেষটা, এবং আমাদের এখানেও যদি বাংলাদেশ সম্বন্ধে সন্দেহ থাকে, আমি নিজে ব্যক্তিগতভাবে বাংলাদেশে গিয়ে যে আপ্যায়ন পেয়েছি,
যে ঢাকাতে যে আপ্যায়ন পেয়েছি, বন্ধুত্ব পেয়েছি, সেই স্মৃতিটা, আমি নিজে ওখানকারই সন্তান, ঢাকাতেই আমার জন্ম, বাংলায় উদ্বাস্তু হয়ে চলে আসি, কিন্তু তা সত্ত্বেও ওটা আমার জন্মভূমি। সেখানে আমি যে আপ্যায়ন পেয়েছি তার সঙ্গে আমি মেলাতে পারি না এই ভারত বিদ্বেষ এবং এই ধরনের মানে নানান ধরনের সাম্প্রদায়িকতার উত্থান ঘটেছে। এই সাম্প্রদায়িকতার উত্থানটাও বাঞ্ছিত ছিল না। মানে আমরা 1000 বছরের বেশিরভাগ সময় আমরা মোটামুটি বন্ধুভাবে বাস করেছি, এবং এই ইতিহাসটা আমাদের বন্ধু দেশকেই বজায় রাখতে হবে, পাকিস্তানকেও বজায় রাখতে হবে। ভারতের সঙ্গে পাকিস্তানের শত্রুতারও এখন আপাতত কোনো কারণ নেই। আমি বলছি দক্ষিণ এশিয়ার দেশগুলো পরস্পরের সঙ্গে এই শান্তির মধ্যে দিয়ে, কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে দিয়েই যেন বাস করে, এবং সাধারণ মানুষের মধ্যে যেন সম্প্রীতি থাকে, ধর্মে ধর্মে, সম্প্রদায়ে সম্প্রদায়ে। এর চেয়ে, এই বৃদ্ধ বয়সের চেয়ে বেশি কোনো কামনা আমার থাকতে পারে না। নজরুল, আপনি তো শুনলেন স্যার কি বললেন। স্যার বললেন যে দেশে দেশে মানুষের সম্প্রীতি থাকবে, সৌহার্দ্য থাকবে, সাম্প্রদায়িকতা থাকবে না। সাম্প্রদায়িকতা থাকবে না সেটার পরিপ্রেক্ষিতে আমি আজকে একটা খবর দেখছিলাম যে মিজানুর রহমান আজহারী কক্সবাজারে 15 লাখ মানুষের উপস্থিতিতে একটা সম্মেলন করেছেন পেকুয়াতে। এই ধরনের সাম্প্রদায়িক সম্মেলনের পরে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে বজায় থাকবে বলে আপনার মনে হচ্ছে নজরুল? ধন্যবাদ অন্যকে। আমি এই নিউজটি কোনো কারণে আমি আজকে এখনো দেখতে পাইনি, আমার জানা হয়নি আজহারির ঘটনাটা কি, পুরো ঘটনাটা। আমি ভিন্ন একটা জায়গা থেকে স্যার যেই কথাটা বললেন, দেখেন সাম্প্রদায়িকতা এই বিষয়টি বিশেষ করে এই ভারতীয় উপমহাদেশে অনেক ব্যাপক জায়গা। এটা 47-এ যে আমাদের দেশভাগ হলো তারও আগে থেকে, এবং এটা শুধু হিন্দু মুসলমানের দাঙ্গা নয়, এই দেশে কিন্তু ধরেন যে শিখদের ক্ষেত্রেও কিন্তু এই ঘটনা ঘটেছে। আরো অনেক ধরনের ছোটখাটো অনেকগুলো সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটেছে। সেগুলোর ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, তার মধ্যে ম্যাক্সিমামই আছে রাজনৈতিক, কোড আন কোড বলছি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই দাঙ্গাগুলো হয়েছিল। আমি সেই অত গভীরে না গিয়ে শুধু বলতে চাই যে আমাদের এই 3টি দেশ, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এই 3টি দেশের স্বাধীনতার মধ্যে কিন্তু একটি মৌলিক পার্থক্য রয়ে গেছে। সেটি হচ্ছে টেবিল টকিং এর মাধ্যমে পাকিস্তান এবং ভারতবর্ষের জন্ম, কিন্তু বাংলাদেশের জন্ম টেবিল টকিং এ হয়নি। বাংলাদেশ রক্তক্ষয়ী সশস্ত্র জনযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম হয়েছে। ফলে এই রাষ্ট্রের যে কাঠামোটি গড়ে উঠেছিল 71 সালে, এই রাষ্ট্রের সেই রক্তের আকরে 1972 সালে যে সংবিধানটি রচিত হয়েছে, সেই সংবিধানটি কিন্তু শুধুমাত্র ভারত বা পাকিস্তানের সংবিধানের সঙ্গে তুলনা করলে চলবে না। আপনি খেয়াল করে দেখবেন, ভাটি বাংলা, সুবে বাংলা, আরো যদি আমরা 1000 বছরের আগে যাই, এই যে ভূখণ্ডগত ভাবে, ভৌগোলিক ভাবে এই পূর্ব বাংলা, এখানকার মানুষ কিন্তু কখনোই পদানত হয়নি। অনেক উপনিবেশবাদীরা এসছেন, আমাদের এখানে লুণ্ঠন লুটতরাজ করে গেছেন, কিন্তু বাংলাদেশকে, এই পূর্ব বাংলাকে পরাধীন করতে পারেনি। সবসময় তারা স্বাধীন ছিল। ফলে এইরকম একটি স্বাধীন জাতি যখন তার ভৌগোলিক স্বাধীনতা অর্জন করতে হলো, তার সংস্কৃতির স্বাধীনতা অর্জন করতে হলো, তার ভাষার স্বাধীনতা অর্জন করতে হলো, তার রাজনৈতিক স্বাধীনতা অর্জন করতে হলো 30 লাখ শহীদের বিনিময়ে, একটি সশস্ত্র জনযুদ্ধের মাধ্যমে, সেই দেশে ভারত বিরোধিতা হবে এই কারণেই এটি কিন্তু 71 সাল থেকে হয়ে এসেছিল। যেহেতু ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা হয়ে যায় রক্তের সম্পর্ক। ভারত নামক যে ভূখণ্ডটি আছে 47 পরবর্তী সময়ে, সেই ভূখণ্ডের মানুষরা বাংলাদেশ নামক ভূখণ্ডটি, যেটি 71 সালের জন্ম হয়েছে, তার জন্মের জন্য রক্ত দিয়েছে। ফলে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটি রক্তের সম্পর্ক। আমরা যেরকম আমাদের পারিবারিক জীবনে দেখেন বলি যে ও আমার আত্মীয়, আত্মার সম্পর্ক, ও আমার রক্তের সম্পর্ক, আর ভারতের সঙ্গে কিন্তু আমার সম্পর্কটি হচ্ছে রক্তের সম্পর্ক। পাকিস্তানের সঙ্গে আমার রক্তের সম্পর্ক আছে। সেই সম্পর্কটি কি? আমরা বলতাম যে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের মধ্যে পশ্চিম পাকিস্তান যেন আমাদের বড় ভাই,
কিন্তু বড় ভাইয়ের হাতে আমাদের হাজার হাজার নয়, লাখো লাখো ছোট ভাইরা কিন্তু মারা গেছে। বড় ভাইয়ের হাতে কিন্তু শহীদ হয়েছেন এই দেশের লক্ষ মানুষ। ফলে পাকিস্তানের সঙ্গে আমাদের যে রক্তের সম্পর্কটি, সেই রক্তের সম্পর্কটি কিন্তু আমার বেদনার, আমাদের ভালোবাসার নয়, আমাদের রক্তক্ষরণের। আর ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্কটি, আমি বলছি আমার জন্মলগ্নের ক্ষেত্রে, সেই সম্পর্ক কিন্তু আবেগের, ভালোবাসার এবং তাকে বুকে জড়িয়ে ধরার, আঁকড়ে থাকার। ফলে এই জায়গাটাকে শুধুমাত্র কূটনৈতিক সম্পর্ক, শুধুমাত্র ভৌগোলিক সম্পর্কের জায়গা থেকে কিন্তু দেখলে ইতিহাসের প্রতি ভুল বিচার করা হবে। এক। দুই হচ্ছে, আজকে যে ভারত বিরোধী রাজনীতি, এর জন্য যদি 12 আনা বলি আমি, এর জন্য 12 আনা দায়ী হচ্ছে এই দেশে। আমি যদি মানচিত্রটিকে আরো বড় করি, এখানে ইসলাম প্রচার যেভাবে এসছে, এখানে তো আমাদের এখানে এই ভারতবর্ষ এবং আপনি আফগানিস্তান সহ ওই ফর্মে যদি বলেন, আমার এখানে ইসলাম আসছিল তো দুই ভাবে। একটা হচ্ছে বখতিয়ারের তলোয়ারের ইসলাম, আরেকটি হচ্ছে হযরত শাহজালালের যে সুফিজমের ইসলাম। ফলে এইখানে শুরুর থেকেই কিন্তু এই পূর্ববঙ্গের মানুষ তলোয়ারবাদী যে ইসলাম, সেই তলোয়ারবাদী ইসলামের দিকে ঝুঁকেছিল না। এখানকার যে যারা মুসলিম ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছিলেন, যারা আশরাফ, সেই তাদের আশরাফদের মধ্যে কিন্তু সুফি ঘরানার যোগাযোগটাই সবচেয়ে বেশি ছিল। ফলে আজকে, এবং সেখানে নিম্নবর্গের মানুষ ছিল বেশি। ফলে পশ্চিম পাকিস্তানের যে এলিট শ্রেণী, পশ্চিম পাকিস্তানের যে ইসলাম, পশ্চিম পাকিস্তানের যে মুসলিম আর পূর্ব বাংলার মুসলিমের মধ্যে গুণগত পার্থক্য রয়ে গেছে। এবং একই রকম ভাবে ভারতের যে হিন্দু, ভারতের যে ব্রাহ্মণ্যবাদী কালচার, অর্থাৎ একটা এলিট ক্লাস, আবার এখানকার যে ম্যাক্সিমাম নিম্নবর্গের যে মানুষ, আপনি খেয়াল করে দেখবেন মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন কারা, যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কিংবা পাহাড়িরা, তারা নিম্নবর্গের ছিলেন, তারা কেউ কিন্তু এলিট ক্লাস ছিলেন না। এই যে এই পয়েন্টগুলো ইতিহাসে, আজকে তো অনেকেই সক্রেটিস হয়ে উঠছেন, কোট আর কোট বলছি, টাইটেল খেতাব পাচ্ছেন। এখানে কিন্তু বাংলাদেশের হাজারো মানুষ এই ইতিহাসটি জানা আছে তাদের। ফলে সেই রকম একটি বাস্তবতায় দাঁড়িয়ে যখন আমরা বিচার করব যে ভারত বিরোধিতা রাজনীতিটা কেন, এর একটি বড় কারণ মানে ভূ রাজনৈতিক কারণ। আপনি 71 সালে দেখবেন নেক্সাসটা কি ছিল, পাকিস্তানের সঙ্গে কার নেক্সাস ছিল, কোন কোন দেশের নেক্সাস ছিল, চীন, আমেরিকা। আমাদের সঙ্গে কারা ছিল, ভারত, রাশিয়া। ভূ রাজনীতির হিসেবগুলো ধরে যখন আপনি আলোচনা করবেন, আপনি খেয়াল করে দেখবেন আমার এখানে ভারত বিরোধী রাজনীতি 72 সাল থেকে এই পর্যন্ত কারা করে এসছে। এইখানে যেরকম শফিউল আলম প্রধানদের জন্ম হয়েছে, খোদ বিএনপি নামক দলটির জন্ম হয়েছিল, কিন্তু যখন প্রথম 19 দফা বাস্তবায়ন পরিষদ থেকে জাগদল করা হয় ভারত বিরোধিতা কেন্দ্র করে। কারণ এই যে ন্যারেটিভটা তারা দাঁড় করানোর চেষ্টা করেছিল, যে যেহেতু আওয়ামী লীগ একটি সেকুলার রাজনীতি করে, সেখানে একটি মুসলিম ধর্মীয়, ইসলামী ধর্মীয় মূল্যবোধকে সামনে নিয়ে এই কাজটি করতে পারলে, এই বডিকে টেকাতে পারলে ভালো হবে। আর এর জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজ করেছিল পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI। সেই ধারাবাহিকতা ধরে আজকে পর্যন্ত সে দেখবেন তাই। আপনার মনে আছে 70-80 দশকে আমরা তালপট্টি নিয়ে অনেক ইস্যু করেছিলাম। আজকে রাজনীতিতে সেই তালপট্টির ইস্যুটি কি আছে? নাই। কেন নাই? এই প্রশ্নটি আমি সেই সমস্ত ভারত বিরোধিতাকারীদের কাছে রাখতে চাই। আজকে বাংলাদেশে এক সময় ছিটমহল ইস্যু, 3 বিঘা করিডোর নিয়ে রাজনীতি হয়েছে। আজকে সেই ছিটমহল 3 বিঘা করিডোর ইস্যুটি কি আছে? এই প্রশ্নটির সমাধান কি করে হয়েছে, কারা করেছিল, কিভাবে করেছিল? হ্যাঁ, স্যার বলেছেন ডিপ্লোম্যাটিক পর্যায়ে আলোচনা হবে। ডিপ্লোম্যাটিক পর্যায়ে তো আলোচনা হয়েছিলই, পাশাপাশি চাপ ছিল দুই দেশের সাধারণ মানুষের চাওয়া পাওয়ার জায়গা। আপনি মনে করে দেখুন, সেই ছিটমহলবাসীর যারা এখন আমাদের এই সমাধানটা হয়েছে, মানে ভৌগোলিক আয়তনের কথা যদি বলেন, আমরা কিন্তু জিতেছি। ভারত কিন্তু ভৌগোলিক আয়তনে কম পেয়েছে ছিটমহল, আমরা কিন্তু বড় ছিটমহল গুলো পেয়েছি। সেই রকম একটি জায়গায় দাঁড়িয়েও এই যে দুই দেশের দুই ছিটমহলের যারা বাসিন্দা ছিলেন, তাদের যে সম্প্রীতি, সৌহার্দ্য, সেটি কিন্তু এলিট ক্লাসটার চোখে পড়ে না তাদের। এবং এই যে সম্প্রীতির জায়গাটা বারংবার সমাজের এক ধরনের মানে এলিট আছেন, যারা পলিটিক্যালি টাউট, যারা ব্যবসায়িকগতভাবে দুর্বৃত্ত, যারা কালচারালি টাউট, তারা এই সাম্প্রদায়িকার বটিকাটি ব্যবহার করে থাকেন।
এটি কিন্তু পাশ্চাত্য আপনি দেখতে পাবেন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের বিতর্ক তো দীর্ঘ বছর ছিল। নেলসন ম্যান্ডেলাকে লড়াই করতে হয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের জায়গা থেকে। ফলে ইতিহাসে এই আলোচনাগুলো আমরা ইন্টেলেকচুয়াল জায়গা থেকে করে চর্চার মধ্য দিয়ে যেতে পারি। কিন্তু আমাদের এখানে কিন্তু এই চর্চাটা লালন সাইজি, হাসন রাজা তারা বহু আগে সলভ করে গেছেন, বহু আগে, এবং সেই পরম্পরা কিন্তু চলে এসছে। আমার বাংলা ভাষার যে সহজিয়া ভাষা আজকে, আমার বাংলা ভাষার উৎপত্তি স্থল দেখলেই তো আমি বুঝতে পারবো যে আমার বাংলা ভাষার জন্ম কিভাবে হয়েছে, কিভাবে বিবর্তিত হতে আজকের বাংলা ভাষায় দাঁড়িয়েছি। ফলে আমার এই পূর্ব বাংলার মানুষের মধ্যে সম্প্রীতিটার মর্যাগত এখানে ইম্পোজ করা হয়েছে। কালচার, ওই যে আমি তিনটা কথা বললাম, পলিটিক্যালি, বৈষয়িক, ব্যবসায়ীগতভাবে, বাণিজ্যিকগতভাবে এবং কালচারালি ইম্পোজ করা হয়েছে দীর্ঘদিন যাবৎ নতুন জেনারেশনের মাঝে। এই ক্ষেত্রে এসে আমি বলবো মুক্তিযুদ্ধের পক্ষের দাবিদার যেই সমস্ত দলগুলো ছিল, অন্তত তিনটি দলের কথা যদি বলি, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং ন্যাপ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ, এই তিনটি দলই তো ৭১ সালে দলগতভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। এই তিনটি দলই ব্যর্থ হয়েছে আমাদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই জায়গাগুলো ছড়িয়ে দিতে। কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষরা কিন্তু সেখান থেকে পিছায় নাই। আপনি খেয়াল করে দেখবেন এবার কিন্তু সাধারণ বাউলদের উপর আঘাত হয়েছে আমাদের। এবার কিন্তু এখানে দেখবেন প্রচুর মাজার পুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে ফেলা হয়েছে। বাবা, মাজার তো আর ক্ষমতা এসে বসতেছে না, মাজার তো ফেসিস্ট ছিল না, তুমি তাইলে বাবা মাজারটা ভাঙতেছো কেন? ওই যে আপনাকে বললাম, ওই হাতিয়ার হিসেবে ব্যবহারগুলো হচ্ছে। ফলে এখানে ভারত বিরোধিতা এটি হচ্ছে রাজনৈতিক কম্পোনেন্ট, একটি জনপ্রিয় ইস্যু, সাময়িকভাবে আসা যাওয়ার খেলা চলে। আমি নির্দ্বিধায় বলতে পারি বাংলাদেশের সঙ্গে ভারতের অমীমাংসিত অনেকগুলো বিষয় রয়েছে। ৫৪টি নদী নিয়ে আমাদের অমীমাংসিত বিষয় রয়েছে। এই যে আমাদের গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, এই অন্তর্বর্তী সরকারের কি সেই হেডেকটি আছে? সেই ওয়ার্কটি কি শুরু করেছেন তারা, যে ভারতের সঙ্গে আমাদের এই গঙ্গার নতুন করে আবার যে পানি বন্টনের জায়গা থেকে কথা বলতে হবে? এই জায়গাটিতে আমি অন্তত পক্ষে আমার ব্যক্তিগতভাবে চোখে পড়ে নাই এখনো পর্যন্ত। রাজনৈতিক সরকার যদি আরো দেরি হয় আসতে, যদি নির্বাচন আরো দেরি করে তারা আসতে, তাহলে কিন্তু আমরা কি বড় বিপদে পড়তে যাচ্ছি দেশগতভাবে গঙ্গার পানি নিয়ে, কারণ আমাদের মেয়াদ শেষ হয়ে যাবে। আমাদের এখানে ধরেন প্রায়ই বলা হয় যে আপনার পণ্যের শুল্কের ক্ষেত্রে, পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে একটা বড় বৈষম্য আছে। হ্যাঁ আছে তো, আপনাকে পার্সেন্টেজের হিসাবটা করতে হবে, 10% and 6%। আপনি ছোট্ট করে একটা কথা মনে করিয়ে দিই, সাইফুর রহমান বিএনপির আমলের একাধিকবারের অর্থমন্ত্রী ছিলেন। বিএনপির রাজনীতি ভারত বিরোধী, সাইফুর রহমান নিজে ভারত বিরোধী রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন। কিন্তু আমরা বাংলাদেশের বাঙালিরা দীর্ঘদিন কিন্তু ওই যে শেখের আমল বলে, শেখের আমলে কিন্তু আমরা ভারতীয় পেঁয়াজ খাই নাই ভাই, আমরা কিন্তু শেখের আমলে ভারতের ডিম খাই নাই। আমাদেরকে কিন্তু ভারতের ডিম, আমাদেরকে কিন্তু ভারতের পেঁয়াজ খাওয়া শুরু করিয়েছিলেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই সাইফুর রহমান সাহেব। ফলে একদিকে আপনি মুখে মুখে বলবেন যে ভারত বিরোধিতার রাজনীতি, ভারত আমাদের ধ্বংস করে দিচ্ছে, আর তলে তলে বাংলাদেশটাকে ভারতের অবাধ বাজারে পরিণত করবেন। এটা তো হতে পারে না। এখনকার জেনারেশনের ক্ষেত্রে হাসনাত আব্দুল্লাহ শুধু উদাহরণ না, এই জেনারেশনটাই উদাহরণ না। যেই সমস্ত হাসনাত আব্দুল্লাহদের ওই সময়টায় যে অসংখ্য ছেলেমেয়েরা নেমেছিল, তারা কেউ 71-কে বিতর্কিত প্রশ্নবিদ্ধ করা হবে এটা জেনে নামে নাই। আজকে আপনি তাদের মিছিল খেয়াল করবেন, তাদের সমাবেশ খেয়াল করবেন, যেখানে হাজার হাজার ছেলেমেয়েরা তাদের যাকে রাজুতে আয় বললেই চলে আসতো, এখন 200 জন 100 জনও পায় না। তারা কেন পায় না? কারণ বাংলাদেশের ওই তরুণরা বুঝতে পেরেছে যে আমরা প্রতারিত হয়েছি। বাংলাদেশের ওই কিশোররা আজকে বুঝতে পেরেছে যে আমাদের সাথে 2 নম্বরই করা হয়েছে। কোট আন কোট ভাষায় বললাম, এই জেনজির ভাষায় বললাম যে আমাদের সাথে 2 নম্বরই করেছে তারা। এই 2 নম্বরই যখন বোঝা যায়, তখন ভারত বিরোধিতার 2 নম্বরইটা আমরা টের পাই। অবশ্যই আমাদেরকে কথা বলতে হবে। আজকে শেখ হাসিনার সময় একটি বড় ঘটনা তো ঘটেছে, সেটি হচ্ছে যে আমরা ভারতের সঙ্গে দীর্ঘদিন বিষয় ছিল আমাদের, সেটি হচ্ছে সমুদ্র সীমা নিয়ে। শেখ হাসিনা লড়াই করেননি আন্তর্জাতিক আদালতে, লড়াই করে আমরা আমাদের হিসাব বুঝে নেই নাই। আমি কেন আজকে উদাহরণটা দিলাম, দেখেন যারা ভারত বিরোধী রাজনীতি করেছিল
তারা কিন্তু এই ছাড়গুলো দিয়ে গিয়েছিল। ভারতের রিজিওনাল ইন্টিগ্রেশন বলতে আমরা যেটা বুঝি যে পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা, সেটা ছাড়া তো কোনো রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্রের সাথে চলতে পারে না। এটা একটা খুবই মানে ঐতিহাসিক সত্য। রিজিওনাল ইন্টিগ্রেশন থাকবেই, পরস্পরের সাথে সাহায্য সহযোগিতা থাকবেই। এখন যে বিরোধিতাটা করা হয়, ভুল বুঝাবুঝিও থাকবে, বৈষম্য থাকবে, সেটি আলাপ আলোচনার মধ্য দিয়ে যেতে হবে। মেক্সিকোর আমেরিকা কি এক জিনিস? না, মেক্সিকোর আমেরিকা তো এক না। আমি আপনাকে বলি যে সেখানে তো আনরেস্ট আছে। যেমন ধরেন আমি কানাডা থাকি, ঠিক আছে? ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে ট্যাক্সের যে ব্যাপারটা কানাডার সাথে আমেরিকার ঘটছে, সেটা নিয়ে ট্রুডো ট্রাম্পকে বলেছিল যে এরকম করলে তো আমাদের ট্যাক্স অনেক বেশি বেড়ে যাচ্ছে বা অনেক কিছু হচ্ছে। তখন ট্রাম্প উত্তর দিয়েছে যে তুমি আমাদের আরেকটা প্রভিন্স হিসেবে, স্টেট হিসেবে তুমি আমেরিকা যোগ দিয়ে দাও, 51তম স্টেট হিসেবে। ঠিক আছে? তো রিজিওনাল ইন্টিগ্রেশন কিন্তু আবার কানাডার প্রধানমন্ত্রী দিচ্ছেন। হ্যাঁ, কানাডার প্রধানমন্ত্রী দিচ্ছেন এবং উনি তো পার্লামেন্টে দাঁড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, স্পোর্টিংলি নিয়েছেন এবং সেটাকে তিনি ডিবাঙ্ক করেছেন। সেটাই আমি আপনাকে বলছি যে কথা দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায় যুদ্ধমদেহী মনোভাব পোষণ না করে। আমি স্যারের কাছে সেটা নিয়েই আসছিলাম। স্যার, আপনি আপনাকে আনমিউট করবেন। যে আপনি দীর্ঘদিন শিক্ষাক্ষেত্রে কাজ করছেন, আপনি একজন প্রথিতযশা শিক্ষাবিদ। আমাদের শিক্ষাক্ষেত্রে কি এমন কোনো কিছুর ঘাটতি আছে যে কারণে আমাদের ছেলে মেয়েরা এই ধরনের একটা প্রোপাগান্ডা, ধরনের একটা বিদ্বেষে তারা নিজেকে নিমজ্জিত করছে এবং এই ধরনের অপতথ্য, তা বিদ্বেষ, ঘৃণা তারা কনজিউম করছে এবং সেটা দিয়ে দেশকে, নিজেদেরকে, প্রজন্মকে তারা অস্থিতিশীল করছে? শিক্ষাবিদ হিসেবে কি আপনার এই ধরনের জিনিস মনে হচ্ছে? এখন শিক্ষাবিদ হিসেবে আমার কাছে এটা খুব রহস্যময় যে এটা ভারতেও এক ধরনের উন্মাদনা আছে শিক্ষাক্ষেত্রে। এই যে যেমন মহাত্মা গান্ধীর ওই গানটা গাওয়া হচ্ছিল, রঘুপতি রাঘব রাজা রাম, ঈশ্বর আল্লাহ তেরো নাম, হঠাৎ জয়রাম বলে চেঁচিয়ে উঠলো এবং গানটা বন্ধ করে দেওয়া হলো। এই উন্মাদনা, অসহিষ্ণুতা, ভারতের শিক্ষা ব্যবস্থা তো আমার অভিযোগ করবার অনেক কিছুই আছে, কিন্তু এইটি যে আমি কোথায় ছুঁচ ফোটাবো, যে কোথায় গলতিটা আছে যাতে এই ধরনের অসহিষ্ণুতা জন্ম হতে পারে। ভারতেও এই ধরনের অসহিষ্ণুতা জন্ম হতে পারে। ভারতেও তো অনেক অবাঞ্ছিত ঘটনা ঘটেছে। নাস্তিকদের খুন করা হয়েছে, গৌরী লঙ্কেশ বা পানসারে এদের খুন করা হয়েছে, ফাদার স্টাইনসকে ওড়িশায় আগুন জ্বালিয়ে হত্যা করা হয়েছে। যে এই ভারতেও যে এই জনতার মধ্যে হঠাৎ এই উন্মত্ততা কি করে আসে, দুদেশের শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় ত্রুটি, সেইটা সত্যি সত্যি আমার পক্ষে, যে কেন লোকে ক্ষেপে যায়, কেন লোকে অন্ধ হয়ে যায়। শিক্ষা ব্যবস্থাতে আমরা শেখাই সবই, শিক্ষা ব্যবস্থায় সব ধর্মই শেখায় যে মানুষ সমান, মানুষকে সব গণতন্ত্র, তাতে সব মানুষের বিশ্বাস নিজের নিজের কাছে, নিজের মতো করে সে নিজের মত প্রকাশ করবে। অথচ ভারতেও দেখি সাংবাদিকদের জেল দেওয়া হচ্ছে, সাংবাদিকের স্ত্রীকে বরখাস্ত করা হচ্ছে, এই সমস্ত ঘটনা ঘটছে। ফলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে আমি এইটা বলতে পারি না, সেটা বাংলাদেশের লোকেরা হয়তো আমার চেয়ে যোগ্যতর, তারা বলবেন যে কোথায় গলতটা ঘটছে। যে আমরা শেখাচ্ছি, তারপরে এই যে শিক্ষা বাংলাদেশে যেটা আমি লক্ষ্য করছি, সেটা বাইরের লোক হিসেবে আমার বলা উচিত কিনা, যে শিক্ষকদের প্রতি একটা অনাস্থা। অনেক শিক্ষকদের অপমান করা হয়েছে, তাদের নিজেদের জায়গা থেকে টেনে নামানো হয়েছে, এবং ছাত্ররা, এটা ভারতে কখনো কখনো হয়েছে যে ছাত্ররা, এই পশ্চিমবাংলায় যেমন হচ্ছে, এমার্জেন্সির সময় যেমন হয়েছে, যে হঠাৎ শিক্ষা ব্যবস্থাকে একেবারে ওলট পালট করে দেওয়া হয়েছে। পরীক্ষার হলে তারা টেবিলের উপর ছোড়া গেছে, তারা পরীক্ষা দিয়েছে, তাদের কেউ অটো পাস, তাদের কেউ নজরদারি করতে পারবে না। ফলে এটা নিয়ে আমাদের সকলকে বসতে হবে। একটা কোনো যে এর প্রতিবিধান আছে, বা একটা কোনো ওষুধ আছে, বা একটা কোনো ব্যাধি আমি সুনির্দিষ্টভাবে বার করতে পারবো যে এই ব্যাধিটার ফলে এটা
মানুষ শিক্ষা বলতে যা আমরা বুঝি সেটা কি জিনিস, সচেতনতা, মানুষের মানবিকতা, উদারতা, অন্ধতা থেকে মুক্তি, এই এই ব্যাপারগুলো সত্যি কি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা দিতে পারি? যে যেমন আমাদের দেশেও বিজ্ঞান পড়ে, ডাক্তারি পড়ছে, বৈজ্ঞানিক, তার হাতে যেমন মাদুলি থাকে এবং লাল সুতো বাঁধা থাকে, এই 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 জায়গাটায় আমরা পৌঁছতে পারছি না। একটা সচেতনতার জায়গা, একটা মানবিকতার জায়গা, একটা সহিষ্ণুতার জায়গায়, এবং একটা যে কি বলবো যে উদারতা, পরমত সহিষ্ণুতা, এখানে আমাদের সকলের মানে একটা কোনো ব্যাধি সত্যি সত্যি আমি যে নির্ণয় করতে পারছি তা নয়, কিন্তু আমাদের বসা দরকার, সেটা বাংলাদেশেই হোক মানে এই দক্ষিণ এশিয়াতে প্রবীণ মানুষদের বসা দরকার। কিন্তু রাজনীতি হচ্ছে বাধা, রাজনীতি এইটা করতে দেবে না। রাজনীতি যে শিক্ষা চলছে বা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবার চেষ্টাও চলে, আমাদের এখানেও যেমন চলে, শিক্ষায় নানা দুর্নীতি এনে চলছে। রাজনীতি একটা বড় বাধা আমাদের সত্যিকারের শিক্ষা দেওয়ার পথে। আমরা সেইটা দুই দেশের মধ্যে এই ব্যাধিটা আমরা লক্ষ্য করছি। নজরুল, আপনি তো শুনলেন যে স্যার কি বললেন, যে শিক্ষা ব্যবস্থাটাকে যদি সেভাবে অ্যালাইন করা যেত তাহলে হয়তো আমাদের কিছুটা সম্ভাবনা থাকতো আমাদের এই বিদ্বেষ থেকে বেরিয়ে আসার। আমরা যা ঘটে যায় তা নিয়ে খুব আলোচনা করতে থাকি নজরুল, যে এই হলে সেই হতো, ওই হলে ওই হতো। আমরা যদি সামনের দিকে তাকাই নজরুল, কারণ আমাদের সময় আছে আর মাত্র 9 মিনিট, সামনের দিকে তাকাই, এই মুহূর্তে যে জিনিস চলমান, বৈদেশিক শক্তি বলি বা আভ্যন্তরীণ শক্তি বলি, যে ষড়যন্ত্রের শিকার বাংলাদেশ, যে অবস্থা চলমান, দেশে আইন শৃঙ্খলা রক্ষা একদমই হচ্ছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে এবং অর্থনীতি অনেকটা স্থবির। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আপনার এই দীর্ঘদিনের সাংবাদিকের দৃষ্টিতে আপনার কি মনে হয় যে কি কি পদক্ষেপ গ্রহণ করলে এই মুহূর্তে বাংলাদেশ অন্তত সার্ভাইভাল মোডে ফিরে আসতে পারে? আমি কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখছি না। একদম খুব সোজাসাপটা কথা আমার। আমি কোনো আশার জায়গাটা দেখতে পাচ্ছি না, কারণ আশার জায়গা দেখার জন্য ধরুন সংস্কারের কথা বলে গতকালকেও জাতীয় একটা ঐক্যমত্য হয়েছে। জাতীয় ঐক্যমতের নামে জাতীয় সংলাপ হয়েছে, কিন্তু সেখানে নির্বাচন নিয়েই উভয় গ্রুপের ওই জায়গায় ছিল। তার পরবর্তীতে তারা একটা ঐক্যমতে এসেছিলেন যে সংস্কার করবেন, কিন্তু কে কোনটা কিভাবে কোনটা প্রায়োরিটি হবে সেই ব্যাপারে ঐক্যমতে আসতে পারেন নাই। ফলে আমার কাছে ব্যক্তিগতভাবে, এটা আমার একেবারেই ব্যক্তিগত ওপিনিয়ন, যে নির্বাচন কমিশন পূর্ণাঙ্গ ভোটার তালিকা করা, কারণ একটা বড় অংশ দেশের এখন কিন্তু নতুন করে ভোটার হবে, এই কাজগুলো দ্রুত লয়ে করা। ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন হয়েছে, বেশ ভালোভাবেই গঠন হয়েছে। ফলে তার পরবর্তীতে নির্বাচনে চলে যাওয়া, রাজনৈতিক সরকার এসে সেই সমাধানগুলো করুক, জনগণ ভোট দিয়ে নির্বাচন, যাকে নির্বাচন করে সেটা করবে, সেরকম একটি জায়গায়। আর নতুবা আমি সামনে বাংলাদেশের অর্থনৈতিক সংকট খুবই মারাত্মক জায়গায় আকারে দেখতে পাচ্ছি সামনের সময়টা। যতই আমরা ভারতের সঙ্গে একটা বৈরিতার সম্পর্ককে মোটামুটি জিয়ে রেখে পাকিস্তান বলি, অন্যান্য কান্ট্রির জায়গায় যাওয়ার চেষ্টা করি না কেন, বাংলাদেশ তো আমরা যখন নাকি বৈদেশিক অর্থনির্ভরের জায়গা থেকে ধীরে ধীরে বের হয়ে আসছিলাম, আবারও আমরা সেই জায়গায় যাচ্ছি। আপনি জানেন বিভিন্ন এনজিও গুলোর মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম ফল করছিল, তার মানে পার ক্যাপিটা ইনকামের জায়গায় এসে। এখন আবার আপনি একটু খোঁজ নিলেই জানতে পারবেন, ঢাকা শহরে না শুধু সারা বাংলাদেশে এই ক্ষুদ্র ঋণের কাজ যে সমস্ত এনজিও গুলি করতো, তারা আবার বেশ জেকে বসেছে, কারণ ওইটা করতে হবে, সামনে তো দারিদ্র আরো ভয়ঙ্কর আকার ধারণ করবে। কারণ আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক ঋণ নিচ্ছি, আরো বেশি রকম পরনির্ভরশীল হয়ে যাচ্ছি, এবং মূল্যস্ফীতির যেই জায়গায় গিয়ে ঠেকেছে, এই তো মানে আমি জানি না আলটিমেটলি আমাদের সামনে কি আছে অর্থনৈতিক ভাবে, বিশেষ করে সেই রকম একটি বাস্তবতায় দাঁড়িয়ে যেই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ আমি প্রত্যাশা করেছিলাম এই অন্তর্বর্তী সরকারের কাছে, আমি পূর্ণাঙ্গভাবে দেখতে পাচ্ছি তাদের সেই বডি ল্যাঙ্গুয়েজ তাদের নেই, তারা ব্যর্থ হচ্ছেন একের পর এক। আমার মনে পড়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছিলেন, খুব সমালোচনা করেছিলেন যখন বিগত সরকারের আমলে টাকা ছাপানো হয়েছিল। এবার বাবা আপনি ভাইজান কত কোটি টাকা ছাপালেন?
কেন ছাপালেন? বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমার চেয়ে অনেক পণ্ডিত মানুষ, তিনি নিশ্চয়ই ভালো করে বলতে পারবেন ইনফ্লেশন কি হবে না। এই তো গত অক্টোবর মাসেই বাংলাদেশের রেকর্ড পরিমাণ শুধু খাদ্যে যে মূল্যস্ফীতি ছিল, সেই মূল্যস্ফীতি কি কমেছে? বলতে পারবেন? সবজির দাম বলা হচ্ছে যে হ্যাঁ এখন সবজির দাম হাতের নাগালে চলে আসছে। কতটুকু নাগালে আসছে ভাই? সেই নাগালটা হচ্ছে আগে আমি 120 টাকায় কিনতাম, এখন 100 টাকায় কিনি, যেটা আমি 30 টাকায় কিনতাম। নাগালটা কোথায় আসলো? 120-এর থেকে 100-তে আসছে, কিন্তু আমার তো 30 টাকার জিনিসটা পাচ্ছি না। ফলে আমি খুব বেশি রকম আশাবাদ কিছু দেখছি না, বরং আমার আরো ঘোরতর অন্ধকারের পদধ্বনি পাচ্ছি আমি। আজকে আপনার মাধ্যমে কথাটা বলতে চাই। নজরুল, এখানে একটা জিনিস শুধু জিজ্ঞেস করতে চাই। আপনার যেহেতু ঢাকায় অবস্থান এবং আপনি পারিপার্শ্বিক অবস্থা আমাদের থেকে ভালোভাবে অবজার্ভ করতে পারছেন, আপনার কি মনে হচ্ছে খুব শীঘ্রই একটি নির্বাচন হবে এবং নির্বাচিত জনপ্রতিনিধির হাতে দেশের ক্ষমতা হস্তান্তরিত হবে? এ ধরনের কোনো সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন কিনা? শুনেন, আমি যদি এখন এটা বললে পরে এমনিতে তো আমি সেই ফ্যাসিস্টের দোসর হয়েছি, আমার অ্যাক্রিডিটেশন কার্ড কেড়ে নেওয়া হয়েছে, হ্যাঁ, তো ফলে হচ্ছে ভারতের দালাল হয়েছি। তো তারপরেও আমি বলি যে বাংলাদেশের একজন নাগরিকও নাই সত্যিকার অর্থে যদি বিবেকের জায়গায় আসে, তারা খুব দ্রুত এই জিনিসটা দেখতে পাবে। এটি সবার আগে যে রাজনৈতিক দলটি টের পেয়েছে, যারা দীর্ঘদিন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে, সেটি হচ্ছে বিএনপি। ফলে আপনার নিশ্চয়ই মনে আছে, অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর প্রথম জনসেবা করে তারা প্রথমে 3 মাস সময় বেঁধে দিয়েছিল যে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। তারপর তারা কিন্তু একটু একটু করে ছাড় দিয়ে এসছে। এখন কিন্তু এই যে গতকালকে যে জাতীয় ঐক্যমতের ব্যাপারে যে জাতীয় সংলাপ হলো, সেখানে আবারও বিএনপির দ্রুত নির্বাচনের কথা বলেছে। কিন্তু একটা দ্রুত নির্বাচনের জায়গা থেকে সম্ভাব্য একটা তারিখের সম্ভাব্য একটা মাসের কথা বলেছেন, 2025-এর শেষ অথবা 26-এর শুরু, এটা প্রধান উপদেষ্টা। কিন্তু এর মধ্যেও যদি এখনই শুরু করা না হয়, ভোটার তালিকা শুরু করা থেকে শুরু করে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে, উপজেলা নির্বাচন করতে হবে, তারপর আপনার জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। এখন কোনটা আগে দিবেন, কোনটা পরে দিবেন, কিভাবে দিবেন, সেসব নিয়ে তো কথা হবে। অন্যদিকে এই যে আপনার কোট এই সমন্বয়কদের নেতৃত্বে যে ছাত্র সংগঠন, তারা বলছে আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হতে দেবে না। তাহলে ভাই আমি কিভাবে দেখবো? বরং এখনো পর্যন্ত যেই ধরনের গণতন্ত্রের লেবাসধারী বলে একটা যে অ্যাটমসফিয়ার আছে, এটি পুরোপুরি পর্যবেসিত হওয়ার শঙ্কা দেখতে পাচ্ছি আমি। আবারও অন্যরকম কালো ছায়ার আশঙ্কা তৈরি হচ্ছে আমার মধ্যে অতীতের অভিজ্ঞতা থেকে। আমি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে আপিল রাখতে চাইবো যে প্রত্যেকে নিজের বিবেককে জিজ্ঞেস করুন যে এই দেশের মানুষের যে দীর্ঘদিনের গণতান্ত্রিক সংগ্রাম, আজ পর্যন্ত কেন আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারলাম না? এই দেশে কি করে সেই ক্যান্টনমেন্ট থেকে রাজনৈতিক দলগুলির জন্ম হয়েছিল? আমরা কি সেই রকম জায়গাতে আবারও ডে বাই ডে এই সরকারের ব্যর্থতার মধ্য দিয়ে এইরকম একটি জায়গায় এগিয়ে যাচ্ছি? এই প্রশ্নটা আমি দেশবাসীর কাছে রাখলাম আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে। ধন্যবাদ নজরুল স্যার, আমি আপনার কাছে আসছি, আপনি সংক্ষেপে বলবেন আমাদের এই মুহূর্তে করণীয় কি? একজন প্রবীণ মানুষ হিসেবে, শিক্ষাবিদ হিসেবে আপনার কি মনে হয়, কি করলে বাংলাদেশ এই সংকট থেকে এই মুহূর্তে রক্ষা পেতে পারে? আমি তো নজরুল ভাই যে কথাটা বললেন যে প্রত্যেককে আত্মজিজ্ঞাসা করতে হবে যে আমি কি করছি দেশের এই সংকটের মধ্যে, আমার ভূমিকাটা কি হবে, যারা ক্ষমতা পেয়েছে তাদের ভূমিকা নিয়ে আমি কি করব, আমার অবস্থানটা কি হবে, প্রত্যেক সচেতন নাগরিককে এইটি জিজ্ঞেস করতে হবে যে দেশের এই সংকটে আমি কি করতে পারি। আমার আগের প্রশাসন যা ছিল তাকে আমি সমালোচনা করতেই পারি, তাকে তো আমি মানে দেশ একভাবে তার তার একটা ব্যবস্থা করেছে, কিন্তু আমার বাংলাদেশ কি এখন আমি যেরকম ভেবেছিলাম যা হবে, স্বপ্ন দেখেছিলাম, সেই জায়গায় আছে? তো সেই স্বপ্নের জায়গায় বাংলাদেশকে আবার পৌঁছে দিতে হলে প্রত্যেক নাগরিককে ভাবতে হবে যে আমাকে কি করতে হবে, তাহলেই সমষ্টির চিন্তাটা তৈরি হবে, এটি আমার মনে হয়। আপনাকে অনেক ধন্যবাদ স্যার।
আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ দিকে এসেছি। অনলাইনে আমাদেরকে আলোচনা করতে হয়, কারণ মূল মিডিয়াগুলো এখন সেভাবে মানুষকে জায়গা দিচ্ছে না ভিন্ন মতাবলম্বীদেরকে। সেজন্য আমাদের এই অল্টারনেটিভ মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাতে হয়। আপনাদের কাছে আর্জি রাখতে হয় যে আপনারা ভাবেন, প্রশ্ন করা শিখেন, প্রশ্ন করা বন্ধ করবেন না। যতক্ষণ প্রশ্ন করবেন ততক্ষণ হয়তো অস্তিত্ব বিলীন হয়ে যাবে না। এটাই আমরা বিশ্বাস করি। সেই জায়গা থেকে কিন্তু আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ফরম্যাটে আপনাদের সাথে কথা বলে যাচ্ছি। নির্বাচন হতে হবে। নির্বাচিত সরকার ছাড়া, নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া কোনো দেশের কোনো সমস্যার কোনোদিন সমাধান হয়নি। আর জনাব ইউনূস, আপনি যেটা বলছেন যে ভোটারের বয়স কমিয়ে দিবেন, আপনার কাছে আমি শুধু একটা প্রশ্ন রাখতে চাই। জুলাই আগস্ট এনআরকির সময় যে ফাইয়াজ পুলিশকে মেরে ওভারব্রিজের সাথে ঝুলিয়ে দিয়েছিল, তাকে যখন গ্রেফতার করা হয়েছে তখন আপনারা তাকে নিয়ে কান্নাকাটি করেছেন, তার হাতে কেন হাতকড়া পরানো হয়েছে, সে ইয়ে না, মেজর না, সে মাইনর। তার জন্য যদি জুভেনাইল ল থাকে, তাকে যদি মাইনর হিসেবে ট্রিট করে আপনারা তাকে মুক্তি দিয়ে থাকেন, তাহলে ভোটার তালিকা যখন 17 বছরের জন্য করতে যাবেন, জুভেনাইল লটাও তখন চেঞ্জ করে ফেলেন। ঠিক আছে? একজন মানুষের যদি 17 বছরে ভোট দেওয়ার বা 15 বছরে ভোট দেওয়ার মতন মানসিকতা তৈরি হয়, ফৌজদারি আইন, ফৌজদারি যে অপরাধ করবে সেই ফৌজদারি অপরাধও তার মোকাবেলা করার জন্য তার মানে বয়স হয়ে গিয়েছে। এটা হচ্ছে গিয়ে বিষয়। এই ধরনের হঠকারী কথা যে ভোটার তালিকাতে 17 বছরের মানুষজনকে আপনারা অন্তর্ভুক্ত করে ফেলবেন এবং আপনারা আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন দিবেন না, এ ধরনের কথা বলে জনগণকে আর বিভ্রান্ত করবেন না। সুপথে আসেন, সৎপথে আসেন, বাংলাদেশকে শান্তির পথে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আপনার প্রতি এটা আহ্বান থাকলো, কারণ আপনি যে সম্মানের জায়গা নিয়ে এসেছেন, আপনি প্রতিদিন অসম্মান তৈরি করছেন আমাদের জনগণের জন্য এবং নিজের জন্য। সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। স্যার আপনাকে ধন্যবাদ, নজরুল আপনাকেও ধন্যবাদ। আবার দেখা হবে, আবার কথা হবে। সবাই ভালো থাকো।